সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে নীলফামারী জেলার প্রান্তিক কৃষকের কাছে। বিরহতেও কখনো কখনো উচ্ছ্বাস থাকে। বসন্তের উদ্ভ্রান্ত বাতাসে কোকিলের কণ্ঠে সেই বিরহের সুর, আর শিমুলের ডালে রক্তিম আভায় যখন প্রকৃতি সেজেছে নতুন সাজে, দীপ্ত কৃষির টিম তখন নীলফামারী জেলায়। এদোলায় আন্দোলিত হয়ে বসন্তে ফোটা অন্য কোনো ফুলের গন্ধ নাকি আসুক আর না আসুক, আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণ আজ আমাদের নিয়ে এসেছে এখানকার একটি ফলের বাগানে। নীলফামারী সদর উপজেলার আব্দুস সালাম 9 বিঘা জমির উপরে গড়ে তুলেছিলেন বিভিন্ন ধরনের ফলের বাগান। অনেকটা শখের বশে শুরু করলেও এখন তিনি চিন্তা ভাবনা করছেন বাণিজ্যিক উপায়ে উৎপাদন করার। ফল চাষের নানা দিক আপনাদের সামনে তুলে ধরব আজকের এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মারুফা এনিন। মোহাম্মদ আব্দুস সালাম মূলত তার হ্যান্ডিক্রাফট কারখানার জন্য এখানকার এই জমিটি কিনেছিলেন। তখন এটি ছিল পুরোপুরি পতিত জমি। নানাবিধ কারণে পরিকল্পিত এই কারখানাটি এখান থেকে সরিয়ে অন্য জায়গায় স্থাপন করলেও এই জমিটিকে তিনি পতিত হিসেবে ফেলে রাখেননি। প্রথম দিকে কলার চাষ করলেও অধিক লাভের আশায় তিনি বর্তমানে এখানে নানা ধরনের ফলের চাষ করছেন, গড়ে তুলেছেন পূর্ণাঙ্গ একটি বাগান। তার এই বাগানে আম ছাড়াও রয়েছে লেবু, পেঁপে, পেয়ারা সহ আরও অনেক ধরনের ফলের গাছ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি করছেন চাচা এখানে? এই যে বাগানের পরিচর্যা করছি। আচ্ছা, বাগানের পরিচর্যা করছেন। আচ্ছা চাচা, আপনি কবে থেকে এবং কেন এই ফলের চাষ করা শুরু আমি করলেন? এক সময় গভর্নমেন্ট অফিসার ছিলাম অডিট ডিপার্টমেন্টের। তো আমি রিটায়ারমেন্টের পরে 2010 সালে আমি রিটায়ারমেন্টে যাওয়ার পরে ভাবলাম যে আমার এই ফেলটা জমিটাও কাজে লাগুক, আর এখানকার এই নীলফামারীর উত্তরবঙ্গের মানুষ এর থেকে শিখুক এবং তারাও এটা উদ্বুদ্ধ হয়ে তারা যেন বাগান করতে পারে। আমাকে এবার এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে পাবনায় নিয়ে গেল। পাবনা, তারপরে সে ওখানে নাটোরে পেয়ারা বাগানগুলো দেখাইলো। এক ভদ্রলোক 2 কোটি টাকার পেয়ারা বিক্রি করে সে ওই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাইছে, প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে এবং ওখানে আমেরিকার রাষ্ট্রদূত পর্যন্ত গেছিলেন ওখানে। আপনি বললেন যে প্রোগ্রাম শেষ করে আপনি 700 চারা নিয়ে আসছেন, কিন্তু চারা বপন করার আগে তো মাটি নির্ধারণ করারও একটা ব্যাপার থাকে, তো সেটা কিভাবে করলেন আপনি? সয়েল প্রিপারেশন ছিল, আমি একটা বোকামি করছিলাম। সেটা হলো এইখানে আমি তরমুজের একটা পরীক্ষামূলক একটা মানে তরমুজ লাগাবো চিন্তা করছি, যে স্যান্ডি যেহেতু ওইটা তরমুজ লাগাবো করিয়া প্রিপারেশন করিয়ে নিয়েছিলাম আগেই এখানে আমি সার দিয়া, যেমন গোবর সার, তারপরে তো ওই যে কেঁচো সার, যেটা কেঁচো কম্পোস্ট, এগুলো কম্বিনেশনে আমি জমিটা রেডি করে গেছিলাম ওই যাওয়ার আগেই। পাবনা এবং নাটোরে যাওয়ার আগেই জমিটা রেডি ছিল। আমি চারা নিয়েই সেই এখানে গেড়ে দিই। চারা তো লাগালেন, তারপর চারা লাগানোর পরে যে পরিচর্যা সেটা কিভাবে করছেন? পরিচর্যা তো এখানে পানি দেওয়া, বেশিরভাগ সময় পানি দেওয়া এবং পরবর্তীতে কিছু সার প্রয়োগ করা। এই বাগানে আপনার কতগুলো গাছ আছে? প্রায় 2000। এই এতগুলো গাছ, এগুলো তো দেখাশোনা করার জন্য লোক লাগে। আপনার বাগানে কি কর্মচারী আছে? ও আমার 3টা লোক আছে। আমার ভাইয়ের ছেলে আছে, অবশ্য দেশে গেছে এখন। ভাইয়ের ছেলে আছে, আর আমার কর্মচারী আছে আরও 3 জন। কি ধরনের পেয়ারা আছে? থাই 3 আছে এবং এখান থেকে লোকাল কিছু, ওরা বলছে আমাকে থাই 3 বলে আমাকে চারা বিক্রি করছে। তো এখন ওইটা থাই 3 মানে এখনও ওটার পাই না, কিছু গাছ আছে ওই পাশে।
ওই পার্শ্বে আমি সেটা এই লোকাল কিছু গাছ ওরা দিছে। তাহলে বলা যায় শুধু একই ধরনের পেয়ারা আছে, থাই 3। চেষ্টা করছি থাই 3 দেওয়ার জন্য। আচ্ছা চাচা, পেয়ারা গাছ ছাড়াও আপনার বাগানে আর কি কি ফলের গাছ আছে? ফলের গাছের মধ্যে আমি চারিদিকে বেড়া দেওয়ার জন্য আমি লেবু, আচ্ছা। আম, আমের মধ্যে আছে হাড়িভাঙা, আচ্ছা আম্রপালি, পেঁপে। আচ্ছা, আমরা আরো শুনবো। এখন আমরা কোন বাগানে যাব বলেন? ইনশাল্লাহ এখন আমরা আম বাগানে যাব। আম বাগানে চলেন, তাহলে আমরা আম বাগানেই যাই। আম বাগানেই দেখেন। হ্যাঁ চলেন। বাহ চাচা, আমের গাছে তো মুকুল ছেড়েছে। হ্যাঁ, এখন তো মাঘের শেষ, হ্যাঁ মুকুল ধরছে শুরু করেছে। আচ্ছা অবশ্য হাড়িভাঙা তো এই জন্য একটু দেরিতে আসবে। আচ্ছা, হাড়িভাঙার মুকুলটা দেরিতে আসে। তো পেয়ারা আর আম গাছ কি একসাথে শুরু করেছিলেন? হ্যাঁ, না পেয়ারা তো এই কেবল 9-10 মাস হলো। আচ্ছা। আমটা আগেই লাগানো, না হয়তো ফল পাওয়া যাবে না। আম আচ্ছা। তো 3-4 বছর পরে ফল পাওয়া যায়। আচ্ছা, আম গাছ লাগিয়েছেন 3-4 বছর আগে। জি। তখন কিভাবে শুরু করলেন যে আম গাছ বপন করবেন? না, ওটা অবশ্য ওই টাইম টু টাইম হয়ে যায় আর কি। এখানে যেহেতু আম গাছ এবং কাঁঠাল গাছই বেশি ফলন হয়, তখন দেখলাম যে আম গাছ কিছু পুঁতি এবং ভালো আম, হাড়িভাঙ্গা, ফজলি, এগুলো টেস্ট বেসিসে কিছু ফজলিও, যেটা আশিনা বলে, ওটাও আমি কিছু লাগিয়েছি। এই নিয়ে কতবার মুকুল ছেড়েছে? এই দ্বিতীয়বার। দ্বিতীয়বার। লাস্ট ইয়ারে কিছু ফলন পেয়েছিলাম। আচ্ছা। আর এই বছর যদি আল্লাহ দেয়। কেমন পেয়েছিলেন ফলন প্রথমবার? তা প্রায় 200 আম ধরছিল আর কি। আচ্ছা, সব গাছ মিলিয়ে? হ্যাঁ, সব গাছ তো ছোট ছিল তখন। আচ্ছা। তখন 100-2 পেয়েছিলাম, মানে ফাইনালি। আচ্ছা। আম তো ছিঁড়ে নিয়ে যায়, মানে কাঁচা নেয়, তারপর কেউ আচারের জন্য নেয়, কিন্তু পাকা অবস্থায় প্রায় 100-2-2.5 এরকম পেয়েছিলাম। আচ্ছা, প্রথমবারে কি একটু ফলন কম হয় নাকি? না, অবশ্যই ওই চারা তো, চারায় কম হয়, তারপরে কিছু স্প্রে করতে হয়, এটা ক্লাইমেটের উপরে নির্ভর করে। আচ্ছা, আর বেশি কুয়াশা আসে তো এখানে, এই জন্য ওই এটা কমে কিছুটা, এই ফুলটা ঝরে যায়। ঝরে যায়। স্প্রের কথা বললেন তো, স্প্রে করতে হয়। গাছ পরিচর্যার তো একটা ব্যাপার থাকেই। হ্যাঁ, তো পরিচর্যাটা কিভাবে করেন? আম গাছের তেমন কোনো পরিচর্যা না, আমরা পানি দেই বছরে, আর ওই যখন ফুল আসবে তখন স্প্রে করে দেই। আচ্ছা, ফুল মানে ফুল আসার আগ পর্যন্ত আপনি কেমন পরিচর্যা হয়? না, কেটে ছেটে রাখা হয়, খুব একটা বড় করা হয় না। আচ্ছা, তারপর ফুল আসার পরে কি কেমন ধরনের পরিচর্যা করতে হয়? ও এগ্রিকালচারিস্ট যিনি আছেন, ওনার সাথে আলাপ করে উনি যে প্রেসক্রাইব করেন ওইভাবে আমরা টাইম টু টাইম, যখন ফল আসে, ফল ছোট থাকে, তখন আবার এক ধরনের স্প্রে করতে হয়। আচ্ছা, ওদের সাথে আলাপ করে এই টাইম টু টাইম করি। ওনারা কি আসেন, এসে দেখে যান? আসেন। দেখে যান। ওরা প্রায়ই আসে। আচ্ছা, এটা কি মুকুল থাকা পর্যন্ত? সারা বছরই মানে আপনারা বললেই চলে আসে? জি। চাচা, এরপরে আমরা কোন বাগানে যাব? আমার মেইনলি একটা বড় লিচু বাগান আছে, লিচু বাগানে আমরা যেতে পারি। আচ্ছা, চলেন। আচ্ছা, এই তো লিচু গাছ। আচ্ছা চাচা, লিচু গাছের জন্য কি ধরনের মাটি হতে হয়? মেইনলি আমি যেটা শুনেছি সেটা হলো বেলে দোআঁশ মাটিতেই ভালো হয়। আচ্ছা, কিন্তু আমি পাবো কোথায়? এখানে মাটিটা বেশিরভাগই হইলো বেলে মাটি এই জাতীয়। তো সেই জন্য আমি এগ্রিকালচারের সাথে আলাপ করে সার দিয়েছি, যেটা গোবর সার, কম্পোস্ট, কেঁচো কম্পোস্ট, তারপরে ঘাস পাতা এগুলো পচিয়ে ওটাও প্রয়োগ করেছি। তারপর রাসায়নিক সার তো কম বেশি কিছু আছেই। আচ্ছা, এই যে গাছটা দেখতে পাচ্ছি, এটা কত বছর? এটা এই কেবল 2 বছর। 2 বছর হয়েছে। কত বছর পরে লিচু ধরবে?
একটা দুইটা করে গত বছরে একটা দুইটা করে নিয়েছিলাম। এখন হয়তো নেক্সট ডে হয়তো ভালো হতে পারে। আচ্ছা, গাছ লাগানোর পরে পরিচর্যাটা কিভাবে করেন? পরিচর্যা মেইনলি পানি দেয়া, তারপরে কম্পোস্ট সার মাঝে মাঝে, আর কিছু রাসায়নিক। লিচু গাছে সাধারণত কি কি ধরনের রোগ হয়? সাধারণত দেখা যায় এই পাতাগুলো কুঁকড়ে যায়, এইটা একটা রোগ, মেইন রোগ। পাতা কুঁকড়ে যায়, তারপরে ফুল ঝরে যায়। প্রতিকার কিভাবে করেন? প্রতিকার আমরা টাইম টু টাইম এগ্রিকালচারের অফিসারদের সাথে আলাপ করি। ওরা যে প্রেসক্রাইব করে যেভাবে, ওই পেস্টিসাইড যেগুলো ইউজ করার জন্য দেয়। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে লিচু বাগানের সাথে আপনার বেশ কয়েকটা পেঁপে গাছও আছে। হ্যাঁ, আবার ফলও ধরেছে দেখছি। পেঁপে লাগিয়েছি, গাছ ছোট এই জন্য জায়গা থাকায়। আর পেঁপে গাছটা তো আসলে টেম্পোরারি, খুব বেশি দিন টিকে না। হ্যাঁ হ্যাঁ, কতদিন টিকে? তা এমনও আছে যে 5 বছরও টিকে, আবার 2 বছরেও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই গাছগুলো পরিচর্যা কে করে? পরিচর্যা আমার লোক আছে, 3-4 জন লোক রাখা আছে, ওরা পরিচর্যা করে। কিভাবে লাগানোর পর থেকে পরিচর্যাটা কিভাবে হয়? পরিচর্যা মেইনলি আমরা পানি দেই, এরপরে যদি কোনো সার প্রয়োগ করতে হয় আমরা গোবর সার, কম্পোস্ট এইগুলো ব্যবহার করি, কিছু সামান্য কিছু রাসায়নিক। আর রোগবালাই হলে পরে তো আমরা এগ্রিকালচারের কাছে পরামর্শ করি। চাচা, আমি দেখতে পাচ্ছি আপনার গাছগুলো খুব একটা সতেজ না, এটা কি কোনো রোগ? আমি অবশ্য দীর্ঘদিন পরে আসছি, তো হঠাৎ করে দেখলাম যে এই অবস্থা। আমি ওদের সাথে আলাপ করছি এবং এগ্রিকালচারের সাথেও আমি আলাপ করেছি, ওরা অ্যাডভাইস করেছে, ওইভাবে পরিচর্যা করতে যাচ্ছি। আপনি তো লিচু বাগানে পেঁপে গাছ লাগিয়েছেন, তো লিচু বাগানের মাটি আর পেঁপে গাছের মাটি কি একই? এগ্রিকালচার অবশ্য অ্যাডভাইস করছিল, ওনারাই আমাকে চারা দিয়েছেন এবং লাগানোর জন্য অ্যাডভাইস করছিলেন। আমি মাটি পরীক্ষা করিনি। লাগানোর কতদিন পরে ফল পেয়েছেন? প্রায় 1 বছরে আমরা ফল পেয়ে গেছি। চাচা, আপনি তো বলেছিলেন এই বাগানে লেবু গাছও আছে। হ্যাঁ, অবশ্যই আমার লেবু গাছ সারাউন্ডিং সমস্ত এরিয়ায় আছে, এইদিকে আমরা দেখতে পারি। আচ্ছা, তাহলে চলেন, আপনি আগে যান। আচ্ছা, এই হচ্ছে আপনার লেবু বাগান। এই গাছগুলো তো বেশ বড় বড়। হ্যাঁ, এই তো ফেন্সিং এর জন্য মেইনলি। আচ্ছা, আর এই যে বেড়াটা দেয়া, এটা কিসের জন্য? হ্যাঁ, বেড়াটা দেয়া, বেড়া দিয়ে তো সব ঠেকানো যায় না। এরপরে লেবু দিলে পরে একদিকে লেবু পাওয়া যায়, অপরদিকে এই এই যে কাঁটা, এর তো বড় বড় কাঁটা আছে। আচ্ছা, এর কাঁটা মানে ছেলেপেলেদের আক্রমণ থেকে ফেরায়। এটা কোন জাতের লেবু? সিলেটি লেবু। সিলেটি লেবু। সিলেটি লেবুটা আর 2-1টা আছে কলম্বো ভ্যারাইটি। এই লেবুগুলো কোথায় যায়? এটা খুব একটা যে বিক্রি করি তা না, এই লোকাল মার্কেটে কিছু বিক্রি করে, ঢাকায় খুব একটা নেওয়া হচ্ছে না। আচ্ছা চাচা, আপনি শখের বশে আপনার এই ফল চাষ করা শুরু করেছেন, কিন্তু আমরা আশা করব যে আপনার এই শখ আর শখের জায়গায় থাকবে না, আরো ভালো মানের ফল উৎপাদন হবে, এই আশা করছি আপনার কাছ থেকে। ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আরো বাড়ানোর জন্য, যাতে এই এলাকার মানুষ এটা জেনে তারা যেন আর্থিকভাবে এটা দিয়ে তারা যেন লাভবান হতে পারে। আচ্ছা, আমরা আমার সাথে সাথে তারা যেন শিখতে পারে সবাই। জি অবশ্যই, শুধু এলাকাতে না, আরো বিভিন্ন জায়গায় আপনার এই ফল আরো ছড়িয়ে যাক, এই আশা করছি। আপনি ভালো থাকবেন চাচা। এবার আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। পাট পণ্য রপ্তানি শুরু হয়েছে পাশের দেশ ভারতে। চুয়াডাঙ্গায় জারবেরা ফুল চাষে ব্যাপক সফলতা। খাদ্য উৎপাদনে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা অর্জন। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টানা 13 দিন পর বাংলাদেশের পাট পণ্য ভারতে রপ্তানি শুরু হয়েছে। ভারতের উচ্চ আদালত পাট পণ্য আমদানিতে উচ্চ হারে শুল্ক আদায় স্থগিত করায় গত কয়েকদিন যাবৎ পাট পণ্য বোঝাই ট্রাক ভারতে যাওয়া শুরু করেছে।
ভারতের অর্থ মন্ত্রণালয় ৪ জানুয়ারি বাংলাদেশি পাটপণ্যে উচ্চহারে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে। এতে ৫ জানুয়ারি থেকে বাংলাদেশি পাটপণ্য বোঝাই ট্রাক সে দেশে যাওয়া বন্ধ ছিল। বেনাপোল স্থলবন্দর ও শুল্ক বিভাগের তথ্যমতে বাংলাদেশ থেকে ২৬টি প্রতিষ্ঠান পাট ও পাটজাত পণ্য ভারতে রপ্তানি করে। ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ ৪ জানুয়ারি অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের গেজেট প্রকাশ করে। এর ফলে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান ভারতে পাট, সুতো, চট ও বস্তা রপ্তানি করতে চাইলে প্রতি মেট্রিক টনে ১৯ থেকে $৩৫২ অতিরিক্ত অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রদান করতে হবে। অতিরিক্ত অ্যান্টি ডাম্পিং শুল্কের বিরুদ্ধে ভারতের পাটপণ্য আমদানিকারক সমিতি সেদেশের উচ্চ আদালতে রিট করে। এরপর আদালত শুল্ক স্থগিত করে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আগের নিয়মেই বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানি করার নির্দেশ দেন। এরপর থেকে আগের শুল্কহারই বাংলাদেশি পাটপণ্যের ট্রাক ভারতে ঢুকতে শুরু করেছে। ভারত ও নেদারল্যান্ডের বিখ্যাত জারবেরা ফুল চাষে যশোরের ফুল চাষিরা সফলতা পাওয়ার পর চুয়াডাঙ্গাতেও চাষ হচ্ছে লাভজনক এই জারবেরা ফুল। বাণিজ্যিক ভিত্তিতে চুয়াডাঙ্গায় চাষ করা এই ফুল রাজধানীতে সরবরাহ করে অনেক কৃষক। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ইসলামপুর গ্রামে ১৯৯৪ সালে ফুলের চাষ শুরু হয়। প্রথম দিকে ২ থেকে ১ জন কৃষক ফুল চাষ করলেও তাদের সফলতায় উদ্বুদ্ধ হয়ে এ গ্রামের অনেকেই ফুল চাষ শুরু করেন। প্রথম এই এলাকার ফুল চাষিরা গাঁদা ও রজনীগন্ধা ফুলের চাষ শুরু করেন। চাষিরা ফুল বিক্রি করে লাভ পাওয়ায় তারা গোলাপ, গ্ল্যাডিওলাস সহ নানা জাতের ফুলের চাষ শুরু করেন। গত কয়েক বছর আগ থেকেই এই এলাকার অভিজ্ঞ ফুল চাষিরা যশোর থেকে জারবেরার চারা সংগ্রহ করে জারবেরার চাষ শুরু করেন। প্রথম বছরে জারবেরা চাষে সফলতার পর এই অঞ্চলের অনেক ফুল চাষি তাদের বাগানে জমিতে জারবেরা ফুলের চাষ শুরু করেন। বর্তমানে ইসলামপুর গ্রামে বেশ কয়েকজন চাষি জারবেরা ফুলের চাষ করছেন। তাদের বাগানে হলুদ, সাদা, কমলা আর গোলাপি এই ৪ রঙের ১১ প্রজাতির জারবেরা ফুলের চাষ হচ্ছে। এর মধ্যে ব্যালাঞ্জ, ইনট্রান্স, ডেনা, ইলেন, গোল্ড স্মিথ, রোজালিন, ফিরজা, কুল্ড, রিয়েল, ডুনি, আর্টিস্ট, অ্যাডেনচুরা উল্লেখযোগ্য। প্রতিদিন জীবননগর থেকে জারবেরা ফুল বিক্রয়ের জন্য রাজধানীর বিভিন্ন ফুল মার্কেটে সরবরাহ করা হচ্ছে। কৃষি জমি কমতে থাকা, জনসংখ্যা বৃদ্ধি সহ জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, খরা, লবণাক্ততা ও বৈরী প্রকৃতিতেও খাদ্যশস্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ। দেশে বর্তমান জনসংখ্যা ১৬ কোটির বেশি। এর সাথে প্রতি বছর ২০ লাখ মানুষ যোগ হচ্ছে আর ১% হারে কমছে কৃষি জমির পরিমাণ। তবু বিপুল সংখ্যক মানুষের খাদ্য চাহিদা পূরণ করছে কৃষকেরা। তবে ভবিষ্যতে চালের উপর চাপ কমানো ও সুষম খাবার নিশ্চিত করতে মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের দিকেও সরকার লক্ষ্য রাখছে বলে জানায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। চালের যে জাত উদ্ভাবন দিয়েছে সেখানে জিঙ্ক এবং আয়রনকে ফর্টিফাইড করছে, এটা আমাকে বায়োফর্টিফিকেশন বলে। গমের বেলায়ও কিন্তু আমাদের জিঙ্ক সমৃদ্ধ গম আমাদের মাঝে নতুন জাত এসেছে। অর্থাৎ এই টোটাল জিনিসটাই কিন্তু আমাদের পুষ্টি নিরাপত্তার বিষয়টা বিবেচনা করে নেওয়া হয়েছে। সবজি উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে ৩য় স্থানে রয়েছে। কৃষি কর্মকর্তারা জানান, সারা বছর সবজির চাহিদা মেটাতে ভাসমান সবজি চাষ বাড়ছে। এছাড়া পাটের বহুমাত্রিক ব্যবহার বাড়ানো, চাল ছাড়াও ভুট্টা ও গম জাতীয় দানাদার খাবার উৎপাদনও বাড়ছে বলে জানান তারা। আমাদের দেশের কৃষকদের উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। এই সকল পদক্ষেপে কৃষকরা আরও বেশি ফসল উৎপাদন করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে সমৃদ্ধির পথে। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসি এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 017876828232 এই নম্বরে। নিয়মিত চাষাবাদের পাশাপাশি পতিত জমি এবং উঁচু জমিতে ফল চাষের মাধ্যমে আমাদের দেশে পুষ্টির চাহিদা মিটতে পারে এবং নতুন নতুন বাগান তৈরিতে অনেকেই লাভবান হতে পারে। আব্দুস সালামের এই বাগান দেখে আপনারা অনেকে অনুপ্রাণিত হবেন। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।